একটা ব্যাপারে আমি সত্যি ইমপ্রেসড। আমার ইমপ্রেসড হওয়ার পিছনের কারণটা হচ্ছে যে ইরানের যে সমস্ত ব্যক্তিরা যারা স্পোকস পারসন হিসেবে কাজ করছে তাদের ফেসটাকে আমি ধরতে পারি যে তাদের ফেসটা হচ্ছে এক ধরনের পোকার ফেসের মতো। তো পোকার ফেসটা কি? পোকার ফেস হচ্ছে যে গ্যাম্বলিং এর বা জুয়ার জগতে যারা সাধারণত একটা গেম খেলে তার নাম হচ্ছে পোকার। তো এই পোকার খেলার সময় যারা পোকারের প্লেয়ার থাকে, যারা খেলে, তাদের নিকট যে ধরনের কার্ড থাকে তার প্রতিপক্ষ যারা থাকে প্রত্যেকটি প্লেয়ারের বা খেলোয়াড়ের, ওই প্রতিপক্ষ প্লেয়াররা আন্দাজ করার চেষ্টা করে যে তার পার্শ্ববর্তী প্লেয়ারের হাতে কোন ধরনের কার্ড গিয়েছে। সেটা তারা মেজার করতে চায় যে ওই পার্শ্ববর্তী যারা প্লেয়ার আছে তাদের মৌখিক এক্সপ্রেশন দেখে বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে। কারণ আমরা জানি যে হিউম্যান সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমরা মুখের ভাষায় যতটুকু না প্রকাশ করি নিজেকে, তা থেকে বেশি প্রকাশ করি আমাদের ওই মৌখিক ভাষার মাধ্যমে মূলত আমরা সেটা প্রকাশ করি। সো এই পোকার ফেসটার কথা কেন বললাম? যে ইরানের যে সমস্ত স্পোকস পারসন যারা হচ্ছে যুদ্ধ নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে বা তাদের দেশের অভ্যন্তরের পরিস্থিতি নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে ইন্টারন্যাশনাল গণমাধ্যমের মধ্যে, তো তাদের সেই বিবৃতি দেওয়ার ধরনটাকে আমি বলতে পারি পোকার ফেসের মতো। কারণ তাদের ফেসের এক্সপ্রেশন দেখে কোনোভাবেই বোঝা যায় না তারা চাপে আছে না তারা খুব একটি সাবলীল অবস্থার মধ্যে রয়েছে। এর একটি উদাহরণ আমি ধরতে পারি যে যখন আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের যে সর্বোচ্চ নেতা ছিলেন খামিনি, ওনার মৃত্যুর পরবর্তীতে যে স্পোকস পারসন যারা কাজ করেছে, যেমন আমি যদি বলি লারজানির কথা বলতে পারি এবং পররাষ্ট্রমন্ত্রী আছে আরগাচি, ওনাদের যে মিডিয়ার মধ্যে এসে ওনাদের কথা বলার যে ধরনটুকু ছিল, যেভাবে ওনারা কথা বলেছেন, সেখানে আপনি কোনোভাবেই তাদেরকে দেখে বোঝার কোনো উপায় নেই যে তাদের মনের ভিতরে কোন ধরনের ভাব তাদের রয়েছে। তারা কি খুব দুঃখে রয়েছে, তারা কষ্টে রয়েছে, আনন্দে রয়েছে, না হতাশায় ভুগছে, সেটি কোনোভাবেই বোঝার কোনো সক্ষমতা বাইরের কোনো মানুষের নেই। তো তার পেছনের কারণ থাকতে পারে হয়তোবা যারা ওই স্পোকস পারসন বা যারা ইরানের নীতি নির্ধারণীতে ভূমিকা রাখছে বর্তমানে রাষ্ট্রের, তারা হাইলি এডুকেটেড এবং হাইলি ট্রেইনড। তারা জানে যে বিশ্বের যে শক্তিগুলোর সাথে তারা যুদ্ধ করছে বা তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে, তাদের সাথে কাজ করতে গেলে বা তাদের বিরুদ্ধে কাজ করতে গেলে তাদেরকে নানান দিক থেকে পারদর্শী হতে হবে। যেহেতু তাদের আমরা বলতে পারি প্রযুক্তির দিক থেকে ওই আমেরিকা কিংবা ইসরায়েলের মতো তারা এতটা শক্তিশালী না, যার কারণে তাদেরকে অভ্যন্তরীণ কতগুলো কলা কৌশল তাদের অভ্যন্তরে তাদের রাখতে হয় যেগুলো স্বকীয়, তাদের নিজস্ব। সো এই দিক থেকে চিন্তা করলে আমার কাছে মনে হয় ইরানের এই স্পোকস পারসনরা বিভিন্ন দিক থেকেই তারা বেশ দক্ষ। আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন যে আমেরিকা যখন এই যুদ্ধের মধ্যে জড়ায় বা যুদ্ধে জড়ানোর পরবর্তীতে পাল্টা আক্রমণ যখন ইরান দেওয়া শুরু করলো, বিভিন্নভাবেই ইরান পাল্টা প্রতিঘাত করার চেষ্টা করলো, সেই কারণে যে এই অযাচিত আমেরিকানি হামলার প্রেক্ষাপটে যখন ইরান প্রতিপক্ষ হিসেবে পাল্টা আক্রমণ করলো বা করার চেষ্টা করলো, তার মাত্রাটুকু এত বেশি ছিল যে সেটা আমেরিকান সহকারে বিশ্বের তাবৎ বড় বড় যারা ওই ওয়ার অ্যানালাইজার আছে, যারা যুদ্ধ বিশ্লেষক হিসেবে যারা কাজ করে, তারাও অনেকটা ভেবাচেকা খেয়ে গিয়েছে যে এরকম অর্থনৈতিক ভঙ্গুর একটি দেশ, যে দেশের প্রযুক্তিগত এতটা উন্নয়ন সাধিত হয় নাই, স্রেফ কিছু মিসাইল আছে তাদের, এই প্রতিঘাতের কারণে অনেকটা আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মিডিয়াতে এসেছে তখন ওনার মুখ দেখে বেশ স্পষ্টই বোঝা গেছে উনি বেশ চাপে রয়েছেন এবং ওনার ফেসের মধ্যে মানে মুখের অবয়বের মধ্যে এবং বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটা প্রকাশ পেয়েছে যে এমন একটা পরিস্থিতির মধ্যে ট্রাম্প বা আমেরিকা রয়েছে যেটি মোটেই ট্রাম্প কিংবা আমেরিকা চায় নাই। সো এই ক্ষেত্রে ওদের এই পরাজয়টুকু আমি অন্তত বোঝা যেতে পারে বা বুঝতে পারি আমরা। তো এই যে পার্থক্যটুকু, এই পার্থক্যটুকুর কারণ হচ্ছে ইরানের যে পলিটিক্যাল যে সমস্ত পার্সন যারা রয়েছে উচ্চ পর্যায়ে, যারা তাদের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে, তার পাশাপাশি তাদের রাষ্ট্রীয় যে স্বকীয় যে সিস্টেমটুকু রয়েছে সেই সিস্টেমটুকুকে মেনটেন করার কাজে যারা নিয়োজিত, তারা সবাই যারা উঁচু পদে থাকে তারা সবাই প্রত্যেকেই হাইলি এডুকেটেড এবং বলা চলে পিএইচডি ডিগ্রিধারী বলা চলে। এটা আপনার ইন্টারনেটে সার্চ করলেই বুঝতে পারবেন। যার কারণে এদের চেহারার মধ্যে
যে নির্লিপ্ত একটি ভঙ্গি তারা এটি বজায় রাখে, এবং এটি যুদ্ধক্ষেত্রে তাদেরকে অনেক দিক থেকে এগিয়ে দিয়েছে। আমরা যদি ধরি গত 2 দিন আগে যে আরগাছি যখন ইরানের যে একজন ওই পররাষ্ট্র বিষয়ক যে যিনি রয়েছেন এই সমস্ত বিষয় নিয়ে বক্তব্য বিবৃতি দেন, ওনার কাছে যখন সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয়েছে যে আমেরিকার স্থল আক্রমণ নিয়ে কোন ধরনের চিন্তা ভাবনা ইরান করছে, কিংবা বর্তমানে যুদ্ধ পরিস্থিতিতে ইরান কোন অবস্থায় রয়েছে, আর কাছে খুব নির্লিপ্ত ভঙ্গিতেই এবং সহাস্য ভঙ্গিতে, অথচ বিকট এবং বিদ্ঘুটে আক্রমণ কিন্তু ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর করছে কন্টিনিউ। মানুষ মারা যাচ্ছে, অবকাঠামোগত ক্ষতি হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্ষতি হচ্ছে, পারমাণবিক হয়তো বা প্রকল্প যেগুলো রয়েছে সেখানেও ক্ষতি হচ্ছে। কিন্তু তার বাইরে ওনার যে বক্তব্য ছিল ওই মিডিয়ার মধ্যে, সেটি খুবই নির্লিপ্ত ভঙ্গি এবং অনেকটা সাহসী দৃপ্ত কণ্ঠেই তিনি আমেরিকাকে আহ্বান জানাচ্ছেন যে আসুক, ইরানে যদি স্থল আক্রমণ আমেরিকা করতে চায় করতে আসুক, আমরা তাদের কবর রচিত করব। সো এই যে প্রেক্ষাপটটি, এই যে তার মুখাবয়ব বা তাদের মুখের এক্সপ্রেশন, তাদের বলার ভঙ্গি, স্পোক্স পারসন হিসেবে যারা কাজ করছে, এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এই ক্ষেত্রেও ইরান অন্যান্য রাষ্ট্রগুলোর তুলনায় অনেক এগিয়ে। তারা অনেক দক্ষ এবং অনেক সাবলীল, এবং কূটনৈতিক ভাষার মাধ্যমে কিভাবে নিজস্ব যে সমস্যাগুলো আছে সেগুলো যখন আপনি শত্রুর নিকট প্রকাশ করবেন, তখন শত্রু আপনার সেই দুর্বলতাটুকু নিয়ে কাজ করতে পারবে। তো সেই সুযোগটুকু আমার কাছে মনে হচ্ছে না আমেরিকা কিংবা অন্যান্য রাষ্ট্রগুলো এই মুহূর্তে পাচ্ছে। আরেকটা বিষয় দেখেন যে লক্ষ্য করা যেতে পারে যে যখন একটি দেশ অন্য আরেকটি দেশের সাথে যুদ্ধ অবস্থায় নিয়োজিত হয়, তখন ওই দেশের বা দুইটি দেশেরই যারা উঁচু পর্যায়ে যুদ্ধটাকে নিয়ন্ত্রণ করবে বা করতে চায়, তারা অনেকটা সেফ হাউসের মধ্যে থাকে। তারা সেফলি থাকতে চায়, কারণ তাদের অবর্তমানে যুদ্ধ পরিচালনা করার সক্ষমতা হয়তো বা ওই রাষ্ট্রটুকু নাও থাকতে পারে। তার কারণে আমরা দেখি যে বড় বড় যুদ্ধগুলো যখন লাগে, তখন বড় বড় লিডাররা অনেকটা সেফলি চলাচল করার চেষ্টা করে। কিন্তু এই ক্ষেত্রে আশ্চর্যজনক একটি বিষয় যে ইরানের যে হাইলি যারা কমান্ডার ছিল, আমরা আয়াতুল্লাহ আল খামেনি সহকারে অন্যান্য যারা ইরানকে নেতৃত্ব দিচ্ছে, তারা কেউই খুব একটা নিজেকে হাইড করে, গোপন করে বা ভয়ে ডরে বাংকারের নিচে চলে যাওয়া এরকম করে নাই। কারণ তারা ইজিলি পারতো, যুদ্ধ লেগে গিয়েছে, আমেরিকা আক্রমণ করবে, ইসরায়েল আক্রমণ করবে, তারা ইচ্ছা করলে বাংকার আছে তাদের মাটির নিচে, বড় বড় অস্ত্রের কারখানা রয়েছে, সেখানে যেতে পারতো, কিন্তু তারা যায় নাই। তো এই ক্ষেত্রে আমার কাছে যে বিষয়টা লাগে সেটা হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি যে খামেনিকে মারার জন্য এত এত প্ল্যান, এত প্রক্রিয়া, সেটি অবশ্যই ইরানের গোয়েন্দা সংস্থা জানতো, এবং সেই গোয়েন্দা সংস্থা হয়তো বা খামেনিকেও রিপোর্ট করেছে, আয়াতুল্লাহ আল খামেনি সাহেবকেও রিপোর্ট করেছে। তার পরবর্তীতেও তার ওই নির্লুপ্ত যে আচরণ, তিনি কি কারণে এত সাহসী একটি মানসিকতা নিয়ে তিনি স্বাভাবিকভাবেই তার দৈনন্দিন কাজ করছিল তার অফিস থেকে, যেখানে আক্রমণ হতে পারে এবং হওয়ার সম্ভাবনাই ছিল প্রায় 80-90% বা 100% বলা চলে। কারণ যেহেতু আমেরিকার রেজিমের প্রধানতম লক্ষ্যই ছিল ইরানের যে রাজনৈতিক রেজিম রয়েছে সেটিকে পরিবর্তন করা। কিন্তু 86 বছরের এই খামেনি, আয়াতুল্লাহ আল খামেনি, তিনি কোন চিন্তায় তিনি তার নিরাপত্তার কথা বিবেচনা করেন নাই, তিনি এইভাবেই ছিলেন। তাহলে এই প্রশ্নটা আমার কাছে আসতেই পারে যে তবে কি তিনি এই 86 বছর বয়সে তিনি ভাবলেন যে আমার হারানোর আর কিছুই নেই, বরং তিনি জানতেন যে তিনি মৃত্যুর পরবর্তীতে ইরানের মধ্যে যে ডিভাইডেশনটা রয়েছে রাজনৈতিকভাবে, ওনার মৃত্যুতে ইরান জাতিগতভাবে যে ঐতিহাসিক যে তাদের একটি চরিত্র আমরা দেখি, ক্যারেক্টারিস্টিক্স, যে তারা জাতি হিসেবে একত্রিত হয়ে যাওয়ার একটি প্রবণতা তাদের মধ্যে থাকে, তিনি কি তার মৃত্যুর মাধ্যমে সেই বিষয়টি করতে চাইলেন কিনা বা করে গিয়েছেন কিনা সেটি এখন ভাববার বিষয় বা প্রশ্নের বিষয়। যেহেতু ওনার মৃত্যুর পরবর্তীতে আমাকে মনে হচ্ছে ইরানের আক্রমণ করার প্রবণতা, তাদের রাজনৈতিক একাগ্রতা এবং তাদের একীভূততা বিশ্বের প্রত্যেকটি মানুষকেই ভাবাচ্ছে যে ওনার মৃত্যুর পরবর্তীতেই ইরানের এই ধরনের একটি জৌলুস উত্থান কিংবা আক্রমণ, এরকম একটি বিষয় আমার কাছে লক্ষণীয় হয়েছে যে ওনার মৃত্যুটা হয়তোবা উনি নিজেই চাইতেন যে ঠিক আছে আমাকে মারো, যার কারণে ইরান জাতিগতভাবে একত্রিত হতে পারে, এই ধরনের সমূহ সম্ভাবনা হয়তো বা ওনার মধ্যে ছিল। আরেকটি বিষয় যে চে গুয়েভারা নামে যে একজন ব্যক্তি রয়েছেন, আমরা যদি বলি রাজনৈতিক ব্যক্তি সত্তার দিক থেকে এবং পৃথিবীর তাবৎ যে সমস্ত রাজনীতিবিদ রয়েছে তাদের মধ্যে চে গুয়েভারা অন্যতম। তার একটি উক্তি আছে, তিনি যে উক্তিটি করেছেন সেটি হচ্ছে দাঁড়ানো অবস্থায় মরে যাওয়া ভালো, হাঁটু গেড়ে বেঁচে থাকার চাইতে। তিনি বোঝাইতে চাচ্ছেন
যে কোনো না কোনো ভাবে আপনি যদি শির দ্বারা করে আপনার মেরুদণ্ড উঁচু করে বেঁচে থাকতে পারেন, দ্যাট উইল বি দ্য ফাইন। বাট আপনি যদি হাঁটু গেড়ে মাথা নিচু করে বাঁচেন, সেই বাঁচার মধ্যে চে গুয়েভারা কোনো বেঁচে থাকার মমত্ব কিংবা মূল যে রস আছে বেঁচে থাকার, সেটি নাই। তিনি মনে করেন যে যদি হাঁটু গেড়ে মানুষ মারা যায় তাহলে সেটাকে মার্ডার বলবে, বাট যখন আপনি মাথা উঁচু করে বেঁচে থাকতে চাইবেন তখন যদি কেউ আপনাকে মেরে ফেলে আপনাকে শহীদ বলবে। ৮৬ বছর বয়সে খামেনির মৃত্যুটাও হয়তো আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কোনো একটি ইন্টেনশন হয়তো বা ইরানের ওই উচ্চ স্তরের মধ্যে ছিল, খামেনির মধ্যে ছিল। যদিও আমরা যদি বলি যে ইরানের, আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, ইরানের অসংখ্য নেতৃত্ব রয়েছে, অসংখ্য তরুণ সমাজ রয়েছে যারা নানানভাবে খামেনির এই শাসন ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করে ওনার বাইরে থাকতে চেয়েছে। কিন্তু আমি যদি পাশ্চাত্য সংস্কৃতির যে সমস্ত ইস্যুগুলোকে নিয়ে তারা কথা বলে, যেমন নারীর অধিকার, গণতন্ত্র, মৌলিক অধিকার, মানবাধিকার, এই সমস্ত বিষয়গুলি নিয়ে যখন কথা বলে, শিক্ষার হার, এগুলোকে নিয়ে যখন কথা বলে, তখন আমার কাছে একটি প্রশ্ন এসেছে, যাতে আমি ইরানের বিষয়টি লক্ষ্য করি, দেখি ইরানের কি অবস্থা। আমি যে বিষয়টি পেয়েছি সেখানে হচ্ছে ইরানের খামেনি যখন ছিল এই পর্যন্ত সময়ের মধ্যে ইরানের নারী শিক্ষার হার চোখ ছানা বড়া হয়ে যাওয়ার মতো একটি অবস্থা। প্রায় ৯৯% নারী যারা হাইলি এডুকেটেড এবং তারা শিক্ষিত, অর্থাৎ নারী শিক্ষার দিক থেকে ইরানের প্রায় ৯৯% মানুষ নারী তারা শিক্ষিত ছিল। আপনি যদি আরো এক দিক থেকে বলেন যে একটা সময় নারী শিক্ষার হার ছিল ২৪%, সেটা ৯৯% হয়েছে। আর হচ্ছে গর্ভকালীন যে মৃত্যুর হার, যেটা বিশ্বের অনুন্নত দেশগুলোর মধ্যে মারাত্মক আকার ধারণ করে, সেখানে ইরানের গর্ভকালীন এই মৃত্যুর হার ছিল মাত্র ১৬%। এবং আপনি আরো অবাক হবেন, প্রায় ১৬,১১১টি নারীদের জন্য স্পোর্টসের ক্লাব রয়েছে ইরানের মধ্যে। প্রায় ৩,৩০২টি আন্তর্জাতিক মেডেল বা খেতাব ইরানের এই যে অ্যাথলেট যারা রয়েছে নারী, শুধুমাত্র নারীদের এই ধরনের অর্জন, বৈশ্বিক একটি অর্জন এই নারীদের রয়েছে। এবং আপনি যদি বলেন মেল ফিমেল মিলিয়ে তাদের যে ইঞ্জিনিয়ারিং, যেটা আমি বলি ইঞ্জিনিয়ারিং, এখানে প্রায় অসংখ্য ইঞ্জিনিয়ার রয়েছে যারা ইরানের নানান ধরনের রাষ্ট্রীয় সেক্টরে কাজ করছে। সেটা মিসাইল হতে পারে, সেটা পারমাণবিক কেন্দ্র হইতে পারে, বিদ্যুৎ শিল্প, নানান ক্ষেত্রে তারা নারীদের এই অবদান আমি দেখে বেশ অভিভূত। অথচ বলা হচ্ছে যে ইরানের মধ্যে নারী শিক্ষার বা নারীদের মুক্তি হচ্ছে না, কিন্তু আসলে ফর্মালি তাদের মধ্যে এই বিষয়টিকে আমি লক্ষ্য করেছি। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে ইরানের যে প্রেসিডেন্ট ছিল আয়াতুল্লাহ আল খামেনি, তিনি যথেষ্ট যোগ্য এবং সফল একজন প্রেসিডেন্ট ছিলেন। তিনি শক্ত হাতে ওনার দেশের বিরুদ্ধে, দেশের রেজিমের বিরুদ্ধে যে সমস্ত প্রতিপক্ষ যারাই রয়েছে তাদের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গিয়েছেন। পাশাপাশি তিনি চেষ্টা করেছেন তার দেশের অভ্যন্তরের শিক্ষার হার বাড়াতে, নারীদের শিক্ষার হার বাড়াতে, তাদেরকে স্পোর্টসের মধ্যে নিয়ে আসতে। সবকিছু মিলিয়ে ইরানের একটি বাস্তবিক করতেই প্রায় ৩০-৪০ বছরের তাদের যে একটি প্রক্রিয়া ছিল খামেনির হাত ধরে, সেটির বেশ পরিপক্ক একটি অবস্থার মধ্যে ইরান আজকে রয়েছে। আমরা দূর থেকে ভাবতে পারি ইরান অনেক উইক, দুর্বল, কিন্তু যুদ্ধের পরিক্রমায় হয়তো আমরা অভিভূত হচ্ছে যে কিভাবে সম্ভব, ইরান কেমনে এটি করছে। কিন্তু আসলে এটি অসম্ভব কিছু না। ইরানের ওই নিয়মতান্ত্রিক ভাবে যে স্ট্যাটিস্টিক্স গুলো রয়েছে, পরিসংখ্যান যে রয়েছে সমসাময়িক সময়ের, সেগুলোকে একটু আপনি যদি অনলাইন থেকে, ইন্টারনেট থেকে একটু অ্যানালাইসিস করেন, তাহলে স্পষ্ট দেখতে পারবেন যে ইরান বেশ যোগ্য এবং যথোপযুক্ত একটি প্রতিপক্ষ। তাদের সব দিক থেকেই তারা ভালো একজন প্রতিপক্ষ হিসাবে এই যুদ্ধের মধ্যে রয়েছে। যেটি আমি বলেছি শুরুতে, তাদের প্রত্যেকটা স্পোক্স পার্সনের ফেস হচ্ছে পোকার ফেস। ইউ ক্যান নট আইডেন্টিফাই অ্যাবাউট দেয়ার ইনার মাইন্ড অর ইনার থট। এটা আপনি করতে পারবেন না তারা কি ধরনের চিন্তা করছে। সো এই প্রেক্ষাপটে ইরানকে এই আজকে এই যুদ্ধের প্রায় এক সপ্তাহ পরেও আমার কাছে মনে হচ্ছে তারা বেশ শক্তিশালী এবং সাম্রাজ্যবাদী এই শক্তির বিরুদ্ধে তাদের যে প্রতিবাদ এবং তাদের যে প্রতিরোধ, সেটি অভিভূত এবং অবাক হওয়ার কিছু না। তারা প্রত্যেকটি সেক্টরেই তারা যোগ্য এবং যৌক্তিক ভূমিকা তারা রেখে চলেছে, যদিও বা প্রায় দীর্ঘ সময় ধরে ইন্টারন্যাশনালি তাদের উপরে অর্থনৈতিক এবং আন্তর্জাতিক বাণিজ্যিক নানান ধরনের নিষেধাজ্ঞা আমেরিকা সহকারে ওই রেজিম তারা দিয়ে রাখছে। তার পরবর্তীতেও তাদের এই উত্থান, তাদের এই প্রতিরোধ শেষ পর্যন্ত কোন স্থানে গিয়ে আমাদেরকে নিয়ে যায়, সেটি এখন দেখবার বিষয়। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।